সিরাজউদ্দৌলার জন্ম ১৭৩৩ সালে। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার নবাব আলীবর্দী খানের নাতি। আলীবর্দী খানের কোন পুত্র সন্তান ছিল না, তার ছিল ৩ কন্যা। ৩ কন্যাকেই তিনি নিজের বড় ভাই হাজী আহমদ এর ৩ পুত্র নওয়াজিশ মুহাম্মদের সাথে বড় মেয়ে ঘসেটি বেগমের, সাইয়েদ আহম্মদের সাথে মেজ মেয়ে শাহ বেগম এবং জয়ীনউদ্দিন আহম্মদের সাথে ছোট মেয়ে আমেনা বেগম এর বিয়ে দেন। আমেনা বেগমের ২ পুত্র ও ১ কন্যা ছিল। পুত্ররা হলেন মির্জা মুহাম্মদ সিরাজউদ্দৌলা এবং মির্জা মেহেদী। আলীবর্দী খাঁ যখন পাটনার শাসনভার লাভ করেন, তখন তার তৃতীয়া কন্যা আমেনা বেগমের গর্ভে মির্জা মুহাম্মদ সিরাজউদ্দৌলা এর জন্ম হয়। এ কারণে তিনি সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করে আনন্দের আতিশয্যে নবজাতককে নাতি হিসেবে গ্রহণ করেন। সিরাজ তার নানার কাছে ছিল খুবই আদরের, যেহেতু তার কোনো পুত্র সন্তান ছিল না। তিনি মাতামহের স্নেহ ভালোবাসায় বড় হতে থাকেন। সিরাজউদ্দৌলার জন্মতারিখ বা সাল নিয়ে মতপার্থক্য রয়েছে, তবে অধিক গ্রহণযোগ্য মতো হল সিরাজউদ্দৌলা ১৭৩২ সালে জন্মগ্রহণ করেন। মির্জাফর তার কোন আত্মীয়ের মাঝে পড়েন না। কাজী ঈসা তার চাচা হন। ১৭৪৬ সালে আলীবর্দী খান মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে গেলে কিশোর সিরাজ তার সাথী হন। আলীবর্দী সিরাজউদ্দৌলাকে বালক বয়সেই পাটনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। তার বয়স অল্প ছিল বলে রাজা জানকিরামকে রাজপ্রতিনিধি নিযুক্ত করা হয়, কিন্তু বিষয়টি সিরাজউদ্দৌলাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই তিনি একদিন গোপনে কয়েকজন বিশ্বস্ত অনুচরকে নিয়ে ভ্রমণের নাম করে স্ত্রী লুৎফুন্নেসাকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ থেকে বের হয়ে পড়েন। তিনি সোজা পাটনা গিয়ে উপস্থিত হন এবং জানকিরামকে তার শাসনভার ছেড়ে দেওয়ার আদেশ দেন। কিন্তু নবাবের বিনা অনুমতিতে জানকিরাম তার শাসনভার ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। দুর্গের দ্বার বন্ধ করে বৃদ্ধ নবাবের কাছে বিস্তারিত তথ্য জানিয়ে দূত পাঠান। অন্যদিকে জানকিরামের আচরণে ভীষণ ক্ষুব্ধ হয়ে সিরাজউদ্দৌলা দুর্গ আক্রমণ করেন। উভয় পক্ষে লড়াই শুরু হয়ে গেলে হতাহতের ঘটনাও ঘটে। ঘটনার সংবাদ পেয়ে আলীবর্দী খাঁ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। সেদিনই আলীবর্দী খাঁ দুর্গের অভ্যন্তস্থ দরবারে স্নেহভাজন দৌহিত্রকে পাশে বসিয়ে ঘোষণা দেন, আমার পরে সিরাজউদ্দৌলাই বাংলা বিহার উড়িষ্যার মসনদে আরোহণ করবে। ইতিহাসে এই ঘটনাকে সিরাজউদ্দৌলার যৌবরাজাভিষেক বলে অভিহিত করা হয়েছে। এই সময়ে সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র ১৭ বছর। তবে তাকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনয়ন করার ঘটনা তার আত্মীয়বর্গের অনেকেই মেনে নিতে পারেনি। অনেকেই তার বিরোধিতা শুরু করেন। এদের মধ্যে ছিলেন আলীবর্দী খাঁর বড় মেয়ে ঘসেটি বেগম এবং তার স্বামী নওয়াজেশ মুহাম্মদ। এছাড়া আলীবর্দী খানের জীবদ্দশায় সিরাজউদ্দৌলা ঢাকার নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মুর্শিদ কুলি খানের জামাতা সুজাউদ্দিন মুহাম্মদ খান ১৭২৭ থেকে ১৭৩৯ পর্যন্ত সুবাহ বাংলার নবাব হিসেবে মুর্শিদাবাদ থেকে বাংলা শাসন করছিলেন। তার সময়ে তার পুত্র সরফরাজ খান ১৭৩৪ থেকে ১৭৪০ পর্যন্ত ঢাকার নায়েব নাজিম এবং ১৭৩৯ থেকে ১৭৪০ পর্যন্ত মুর্শিদাবাদের নবাবের দায়িত্ব পালন করেন। এই সময়ে ১৭৩৯-১৭৪০ ঢাকার নায়েব নাজিম হন আবুল ফাত্তাহ খান। প্রসঙ্গত, ১৭১৭ সালে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরের সময় থেকেই নবাবগণ মুর্শিদাবাদে অবস্থান করতেন আর বাংলাদেশের জন্য তখন থেকেই একজন নায়েব নাজিম নিযুক্ত করা হতো। ১৭৪০ থেকে ১৭৪৪ পর্যন্ত আলীবর্দী খানের ভ্রাতুষ্পুত্র ও জামাতা নওয়াজিশ মুহাম্মদ খান নায়েব নাজিম নিযুক্ত হন। তবে তিনি মুর্শিদাবাদে অবস্থান করে তার সহকারী হোসেন কুলি খান এবং হোসাইন কুলির সহকারী হোসেন উদ্দিন খানকে ১৭৪৪-১৭৫৪ ঢাকায় দায়িত্ব পালন করান। এই সময় থেকেই আলীবর্দীর ভ্রাতুষ্পুত্র শওকতজঙ্গ নওয়াজিস মুহাম্মদের বিরোধ দেখা দেয়। এ বিরোধের জের হিসেবে ঢাকায় হোসেন উদ্দিন খান এবং মুর্শিদাবাদে তদীয় চাচা নিহত হন। ঢাকায় হোসেন উদ্দিন খানকে হত্যায় জড়িত ছিলেন আগা সাদেক এবং আগা বাখের। আগা বাখের ছিলেন বাখরগঞ্জের জমিদার এবং তার পুত্র আগা সাদেক। হোসেন উদ্দিন খানের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আগা সাদেক মুর্শিদাবাদে হোসেন কুলি খান কর্তৃক বন্দী হন। সেখান থেকে ঢাকায় পালিয়ে এসে তিনি হোসেন কুলি খানকে হত্যার পরিকল্পনা করেন। অত্যন্ত সৎ এবং ধার্মিক হোসেন কুলি খানকে রাতের আধারে তার প্রাসাদে প্রবেশ করে হত্যা করা হয়। সকালবেলা ঘটনাটি জানাজানি হয়ে গেলে শহরের অধিবাসীগণ একত্রিত হয়ে মারমুখী হয়ে ওঠে এবং আগা বাখের ও তদীয় পুত্রকে আক্রমণ করে।
তারা নায়েব নাজিমের পদে নিয়োগের বিষয় বলে পার পাওয়ার চেষ্টা করলে লোকেরা নায়েব নাজিম পদে নিয়োগের সনদ প্রদর্শনের দাবি করে, সেই দাবি অমান্য করে তারা তরবারি ধারণ করে। এ অবস্থায় জনতার আক্রমণে আগা বাখের প্রাণ হারায় এবং আগা সাদেক মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও পলায়ন করতে সক্ষম হয়। নোয়াজেশের পরমবন্ধু ছিলেন হোসেন কুলি খাঁ ও রাজবল্লভ। হোসেন কুলি খাঁ ছিলেন নোয়াজেশের ধনভাণ্ডারের দায়িত্বে। তার হত্যাকাণ্ডে রাজবল্লভ কিছুটা ভীত হয়ে পড়েন। তখন তিনি অন্য ষড়যন্ত্র পরিকল্পনা করেন। নোয়াজেশ নিঃসন্তান ছিলেন বলে তিনি সিরাজের ছোট ভাই মির্জা মেহেদীকে পোষ্যপুত্র গ্রহণ করেছিলেন। মির্জা মেহেদী নোয়াজেশের জীবদ্দশাতেই মারা যান, কিন্তু তার অল্পবয়স্ক পুত্র সন্তান ছিল। রাজবল্লভ তাকেই সিংহাসনে বসিয়ে ঘসেটি বেগমের নামে স্বয়ং বাংলা বিহার উড়িষ্যার নবাবী করার স্বপ্ন দেখছিলেন। এই রকম দুর্যোগময় পরিস্থিতিতেই আলীবর্দী খাঁ ১৭৫৬ সালের ১০ই এপ্রিল মৃত্যুবরণ করেন। চারদিকে শুরু হয় প্রচণ্ড অরাজকতা এবং ষড়যন্ত্র। ইংরেজরা নবাবের অনুমতি না নিয়েই কলকাতায় দুর্গ সংস্কার করা শুরু করে। রাজবল্লভ ঘসেটি বেগমকে সহায়তা করার জন্য পুত্র কৃষ্ণবল্লভকে ঢাকার রাজকোষের সম্পূর্ণ অর্থসহ কলকাতায় ইংরেজদের আশ্রয় পাঠান। এ রকম পরিস্থিতিতেই ১৭৫৬ সালের ১০ই এপ্রিল শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হায়বত জং বাহাদুর সিরাজ-উদ-দৌলা বাংলা বিহার উড়িষ্যার সিংহাসনে আরোহণ করেন। মতিঝিল প্রাসাদ অধিকার ও কাশিমবাজার দুর্গ অবরোধ সম্পাদনা সিরাজ-উদ-দৌলা যখন সিংহাসনে আরোহণ করেন, তখন থেকেই কলকাতায় ইংরেজদের প্রতাপ ধীরে ধীরে বাড়তে থাকে। তিনি তাদেরকে দমন করার জন্য কাশিমবাজারের কুঠিয়াল ওয়াটসনকে কলকাতার দুর্গপ্রাচীর ভেঙে ফেলতে ও ভবিষ্যতে নবাবের পূর্বানুমতি ছাড়া এ ধরনের কাজ না করার নির্দেশ দেন। কিন্তু আদেশ অমান্য করে তারা কাজ বহাল রাখলেন। সিরাজ-উদ-দৌলা তখন বুঝতে পারলেন গৃহবিবাদের সুযোগ নিয়ে ইংরেজরা উদ্ধত স্বভাবের পরিচয় দিচ্ছে। সুতরাং প্রথমেই ঘসেটি বেগমের চক্রান্ত চূর্ণ করার জন্য তিনি সচেষ্ট হন। তিনি পশ্চিমবঙ্গের মতিঝিল প্রাসাদ অধিকার করে ঘসেটি বেগমকে মুর্শিদাবাদ নিয়ে আসার ব্যবস্থা করেন। মতিঝিল অধিকার করে নবাব কাশিমবাজারের উদ্দেশ্যে রওনা হন। ২৭শে মে তার সেনাবাহিনী কাশিমবাজার দুর্গ অবরোধ করেন। তিনি কাশিমবাজার দুর্গের কুঠিয়াল ওয়াটসনকে দরবারে হাজির হয়ে তার নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য অঙ্গীকারপত্র লিখতে বলেন। ওয়াটসন এই অঙ্গীকারপত্র লিখতে বাধ্য হন। কলকাতা আক্রমণ সম্পাদনা একই বছর ১৮ই জুন সিরাজ-উদ-দৌলা কলকাতা আক্রমণ করেন। তুমুল যুদ্ধ হওয়ার পর ২০শে জুন কলকাতা দুর্গ সিরাজের দখলে আসে। তিনি দুর্গ প্রবেশ করে এবং দরবারে উপবেশন করে উমিচাঁদ ও কৃষ্ণবল্লভকে সেখানে উপস্থিত হওয়ার আদেশ দেন। এরপর সেনাপতি মানিকচাঁদের হাতে দুর্গের শাসনভার ছেড়ে দিয়ে সিরাজ-উদ-দৌলা রাজধানীতে ফিরে আসেন। ১২ই জুলাই তিনি রাজধানীতে প্রত্যাবর্তন করেন। নবাব সিরাজ-উদ-দৌলা ঢাকায় তার শক্তি বৃদ্ধির জন্য ফিরোজ-উদ-দিন সর্দার ও আগা বাকের খানকে মুর্শিদাবাদ বন্দী করেন। পরে তাদের মুক্তি দিয়ে ঢাকায় হোসেন আবেদিন ও তার দলকে আক্রমণের নির্দেশ দেন। ফিরোজ-উদ-দিন সর্দার ও আগা বাকের খান ১৭৫৩ সালে এক গভীর রাতে হোসেন আবেদিনকে আক্রমণ করে এবং তাকে হত্যা করেন। নওয়াজিশ আলী খান তাদের ধরার জন্য একদল সৈন্য ঢাকায় প্রেরণ করেন। নবাবগঞ্জের যুদ্ধ সম্পাদনা দিল্লির বাদশাহ পূর্ণিয়ার নবাব শওকত জঙ্গকে বাংলা বিহার উড়িষ্যার নবাবী সনদ পাঠালেন। শওকত নবাব সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন করেন। ইংরেজরা এই সংবাদ পেয়ে গোপনে শওকত জঙ্গের সাথে মিত্রতার করার চেষ্টা করতে থাকে। অপরদিকে মাদ্রাজের ইংরেজ দরবার কর্নেল রবার্ট ক্লাইভকে প্রধান সেনাপতি করে কলকাতা পুনরুদ্ধারের জন্য পাঠায়। সিরাজ-উদ-দৌলাও শওকত জঙ্গকে প্রতিরোধ করার জন্য রওনা হন। পথিমধ্যে নবাবগঞ্জ নামক স্থানে উভয়পক্ষ মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে শওকত নিহত হন। সিরাজ-উদ-দৌলা মোহনলালের হাতে পূর্ণিয়ার শাসনভার অর্পণ করে রাজধানীতে ফিরে আসেন। ক্লাইভ ও ওয়াটসন পোলতায় পৌঁছেই কলকাতা অভিমুখে রওনা হন। প্রায় বিনা যুদ্ধে তারা কলকাতা দুর্গ জয় করে নেন। এর আগে ক্লাইভ ও ওয়াটসন কলকাতা এসে সিরাজ-উদ-দৌলার কাছে সন্ধির প্রস্তাব পাঠিয়েছিলেন এবং সিরাজ-উদ-দৌলা তাতে রাজি হয়েছিলেন। কিন্তু ইংরেজরা শর্ত ভঙ্গ করে কলকাতা আক্রমণ করে। ৫ সিরাজ-উদ-দৌলা তার মন্ত্রীদের কুচক্রের বিষয়ে শঙ্কিত হয়ে পড়েন এবং এ কারণে ইংরেজদের সাথে একটি সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা চালাতে থাকেন। তাই ইংরেজদের সকল দাবিতে রাজি হয়ে তিনি ১৭৫৭ সালের ৭ই ফেব্রুয়ারি ইংরেজদের সাথে একটি সন্ধিপত্রে স্বাক্ষর করেন। ইতিহাসে এই সন্ধি আলীনগরের সন্ধি নামে পরিচিত। কিন্তু ইংরেজরা তাদের মতিগতির কোন পরিবর্তন করল না। মূলত তাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল ফরাসিদের সঙ্গে।
কিন্তু সিরাজউদ্দৌলা ফরাসিদের বেশি প্রাধান্য দিচ্ছিলেন। আলীনগরের কলকাতা সন্ধির প্রতিশ্রুতি পালনে নবাবকে যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছিল। কুচক্রী সেনাপতিদের বিচার এবং বিরূপ প্রতিক্রিয়া সম্পাদনা সব ধরনের গোলমাল মোটামুটি শান্ত হওয়ার পর সিরাজউদ্দৌলা সেনাপতিদের অপকর্মের বিচার শুরু করেন। মানিকচন্দ্রকে কারাবন্দী করা হয়। এটা দেখে রাজবল্লভ, জগৎশেঠ ও মির্জাফর সবাই ভীত হয়ে গেলেন। স্বার্থ রক্ষার জন্য জগৎশেঠের মন্ত্রণাভবনে মিলিত হয়ে তারা ইংরেজদের সাহায্যে নবাবকে সিংহাসনচ্যুত করে মির্জাফরকে সিংহাসনে বসাবার চক্রান্ত শুরু করলেন। 6 লতিফ গোপনে ওয়াটসনের সঙ্গে মিলিত হয়ে কুমন্ত্রণা দিলেন যে সিরাজউদ্দৌলা খুব শীঘ্রই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আর এই কারণেই তিনি পলাশীতে শিবির স্থাপন করেছেন। ক্লাইভ এরপর তার সেনাবাহিনীর অর্ধেক লুকিয়ে রেখে বাকিদের নিয়ে কলকাতায় পৌঁছালেন। তথ্যসূত্র প্রয়োজন আর নবাবকে পত্র লিখলেন, আমরা সেনাদল উঠিয়ে আনলাম আর আপনি পলাশীতে ছাউনি গেড়ে বসেছেন। সিরাজউদ্দৌলা সরল বিশ্বাসেই মির্জাফরকে পলাশী থেকে ছাউনি উঠিয়ে মুর্শিদাবাদ চলে যাবার আদেশ দিলেন। পলাশীর যুদ্ধ অথবা পলাশী উপমহাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়, যা ভারতে ব্রিটিশ শাসনের সূচনা করে। সিরাজউদ্দৌলার কলকাতা জয়ের পর ক্লাইভ দুর্গ পুনরুদ্ধার এবং আক্রমণের প্রতিশোধ নেওয়ার জন্য মাদ্রাজ থেকে নতুন সৈন্য নিয়ে যান। পশ্চাদপসরণকারী সিরাজউদ্দৌলা পলাশীতে ব্রিটিশদের মুখোমুখি হন। তাকে মুর্শিদাবাদ থেকে 27 মাইল দূরে শিবির স্থাপন করতে হয়েছিল। 1757 সালের 23 জুন সিরাজউদ্দৌলা মীর জাফরের সাথে দেখা করেন, কারণ তিনি মীর মর্দানের আকস্মিক পতনে দুঃখিত ছিলেন, যিনি যুদ্ধে সিরাজের অত্যন্ত প্রিয় সঙ্গী ছিলেন। নবাব মীর জাফরের কাছে সাহায্য চান। মীর জাফর সিরাজকে সেদিনের জন্য পিছু হটতে পরামর্শ দেন। যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিয়ে নবাব ভুল করেছিলেন। তার নির্দেশ অনুসরণ করে নবাবের সৈন্যরা তাদের শিবিরে ফিরে আসছিল। সেই সময় রবার্ট ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে সৈন্যদের আক্রমণ করেন। এই রকম আকস্মিক আক্রমণে সিরাজের সেনাবাহিনী শৃঙ্খলাহীন হয়ে পড়ে এবং যুদ্ধের কোন উপায়ই ভাবতে পারেনি। সেনাবাহিনীর বেশিরভাগই পিছু হাঁটে। ষড়যন্ত্রের দ্বারা বিশ্বাসঘাতকতা করে সিরাজ যুদ্ধে হেরে যান এবং পালাতে বাধ্য হন। তিনি ঘোড়ায় চড়ে প্রথমে মুর্শিদাবাদে যান, বিশেষ করে হিরাঝিল বা মতিঝিল, মনসুরগঞ্জে তার প্রাসাদে। তিনি তার প্রধান সেনাপতিদের তার নিরাপত্তার জন্য তাদের সৈন্যদের কাজে লাগানোর নির্দেশ দেন, কিন্তু পলাশীতে পরাজয়ের কারণে তিনি ক্ষমতা হারিয়ে ফেলেন, তাই তারা নির্বিঘ্নে সহায়তা দিতে অনিচ্ছুক ছিলেন। কেউ কেউ তাকে ইংরেজদের কাছে আত্মসমর্পণ করার পরামর্শ দেন, কিন্তু সিরাজ এটিকে বিশ্বাসঘাতকতার সাথে তুলনা করেন। অন্যরা প্রস্তাব করেন যে তার সেনাবাহিনীকে আরও বেশি পুরস্কার দিয়ে উৎসাহিত করা উচিত, এবং এটি তিনি অনুমোদন করেছিলেন বলে মনে হয়। তবুও তার সৈন্যদলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল। শীঘ্রই তিনি তার হারেমের বেশিরভাগ মহিলাকে মোহনলালের সুরক্ষায় পূর্ণিয়ায় প্রেরণ করেন। এরপর তার প্রধান স্ত্রী লুৎফা নিসা এবং খুব কম সংখ্যক পরিচারককে নিয়ে সিরাজ নৌকায় করে পাটনার দিকে পালাতে শুরু করেন, কিন্তু শেষ পর্যন্ত মীর জাফর তাকে ধরে নিয়ে যান। মীর জাফর সিরাজকে কোমরে ধরে টেনে নিয়ে প্রাসাদে নিয়ে যান। পরে মীর জাফর সিরাজকে আটকে রাখেন। মৃত্যুর তথ্য মুর্শিদাবাদের খুশবাগে সিরাজউদ্দৌলার মাসুলিয়াম অবস্থিত কবর। তথ্য অনুযায়ী মীর জাফর এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে চুক্তির অংশ হিসেবে নমক হারাম দেওরিতে মীর জাফরের পুত্র মীর মিরানের নির্দেশে মোহাম্মদ আলী বেগ 1757 সালের 2 জুলাই সিরাজউদ্দৌলাকে মৃত্যুদণ্ড দেন। সিরাজউদ্দৌলার সমাধি মুর্শিদাবাদের খুশবাগে অবস্থিত, যা বাগানে ঘেরা। আরও ইতিহাস জানুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দেখতে থাকুন, শুনতে থাকুন। ধন্যবাদ।